এত কি ভাবছো আফরা? মিসেস নাবিলা ডাকে ওর ধ্যান ফিরল। অবাক প্রসন্ন হয়ে বলল, আপনি হঠাৎ কথা জিজ্ঞেস করছেন যে? একজন ছেলের মা কেন একটি মেয়েকে এ ধরনের কথা জিজ্ঞেস করে তা তোমার ধারণা আছে? রহস্যের হাসির আদলে কথাটি বললেন মিসেস নাবিলা। আফরার মনের গভীর সন্দেহে এবার গভীর থেকেও গভীরতর হলো। নিশ্চিত ওনার কোনো একটা পরিকল্পনা আছে এসব নিয়ে। তাই আফরা খুবই সূক্ষ্মভাবে এড়িয়ে গেল মিসেস নাবিলাকে। বলল, আমি একটু বাইরে টি স্টেটটা ঘুরে আসি, ঘরে ভালো লাগছে না। টি এস্টেটের নাম করে গেলেও আফরার উদ্দেশ্য ছিল একবার ফারহানের সাথে দেখা করার। তবে সে বাড়িতে নেই, ঘরে তালা ঝুলে আছে। আফরা এতে অবাক না হয়ে পারল না। ছেলেটা সেই যে সকালে উত্তরগাঁও থেকে গাড়ি নিয়ে বেরোলো, আর খবরই নেই। অবশ্য ইলা বলেছিল যে ফারহান আগে নাকি ঘরেই থাকতো না, ফজরের আজানের পর বেরোতো আর ফিরতো রাত 12:30টার পর। সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে রাত 12টায় বাহিরে থাকা চারটিখানি কথা নয়, প্রায়শই সেনাবাহিনীর চার্জ পড়ে আশেপাশে। তবুও ফারহানের হুঁশ হলো না। এই মিটিং ওই মিটিং, এই নেতা ওই নেতার সাথে সাক্ষাতের জন্য ছুটে যেত যখন তখন। যদিও হরতাল বা কারফিউ হয় তবে তো কথাই নাই। এ সময় হয়তো জেলে মামলা খাটা আসামি হয়েছে, নতুবা গুলিবিদ্ধ হয়ে ঘরে বসে থেকেছে। এমন একটা পাষাণ মানুষের তবুও মানুষের জন্য রয়েছে গভীর চিন্তা। এখনও তাই এখানকার মানুষদের প্রয়োজনে ছুটে যেতে দ্বিধা করে না। কলেজ লাইফেও শুধু ছাত্রদের অধিকারের জন্য রাজনীতিতে জড়িয়ে পড়লেও পরে মিশে গেল সাধারণ মানুষের অধিকারের লড়াইয়ে। ছেলেটা ছোট থেকে কষ্ট নিয়ে বড় হয়েছে, তাই একটু হলেও বোঝে মানুষের সান্নিধ্য লাভের ব্যাপারটি। আফরার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। তারপর পুরো দুপুর নিজ মনেই সবুজে সমারোহ চা বাগানের মাঝে বিচরণ করতে লাগলো। অদূরেই দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। সেই সাথে মনে পড়ছে এখানে এতদিনের থাকা সমস্ত ঘটনাগুলো, শ্রীমঙ্গলের প্রতিটি কোণায় বিচরণের মধুর স্মৃতিগুলো। হঠাৎই ওর পেছন থেকে শোনা গেল এক শক্ত পুরুষালী কণ্ঠ। মেঘালয়ের মতো আপনারও কাউকে মুগ্ধ করার ক্ষমতা আছে আপনার এই ক্ষমতা মানুষকে এতটাই মুগ্ধ করবে যে আপনার কথাই নিউরনে আলোড়িত হতে বাধ্য। আফরা মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। কথাটা বুঝতে ওর পাক্কা 2 মিনিট লেগেছে, কেননা ফারহানের এই কথাগুলো ছিল খুবই কঠিন। তবে যেই না কথাগুলো ও ধারণ করতে পারল, সারা শরীরে এক অন্য রকম অনুভূতি ছেয়ে গেল। চোখে মুখে উৎফুল্লতার রেশ। ফারহান দাঁড়িয়ে আছে গাছে হেলান দিয়ে, হাত জোড়া ভাঁজ থাকলেও ঠোঁটে রহস্যময়ী হাসি। শ্যামবর্ণের এই লোকটি মুহূর্তেই যে কাউকে পাগল করার মতো তীব্র ক্ষমতা নিয়ে এসেছে বোধহয়। আফরা এবার খানিকটা এগিয়ে এলো ফারহানের কাছে। ফিসফিসালো কণ্ঠে বলে উঠল, কাউকে মুগ্ধ করতে পারবো কিনা জানি না, তবে আপনাকে মুগ্ধ করতে পারলেই চলবে। নিঃসংকোচ কথা ওর। ফারহান ভেবে পায় না এই মেয়ে এতটা খোলামেলা সহজ সরল কেন। বাঙালি মেয়ে মানেই তো লজ্জার আবরণ আর অস্বস্তি ঘিরে থাকবে, তবে এসব কিছুই ওর মধ্যেই নেই। ফারহান ভ্রু উঁচিয়ে বলল, আমার সাথে ফ্লার্ট করা ট্রাই করছেন? আগে প্রচুর ফ্লার্ট করতাম ছেলেদের সাথে, তবে আপনাকে দেখে ওসব ভুলে গিয়েছি, এমনকি ভবিষ্যতেও করব না। আবারও একবার বিষয় খেলো ফারহান আফরার কথায়। এই মেয়ের রূপের তেমন তেজ, কথাবার্তার তেজ যেন সীমা অতিক্রম করেছে। ভ্যাবসা দুপুর, তবুও বহমান ফুরফুরে হাওয়া। দুপুরের রোদ্দুর পশ্চিম থেকে খানিকটা হেলে যাওয়াতে জানান দিচ্ছে যে কিছুক্ষণ পরেই বিকেল ঘনিয়ে আসবে। বর্ষাকালের বিকেলটা অনেক সুন্দর। অন্য এলাকাগুলোর কথা ফারহান তেমন জানে না, তবে এই চায়ের রাজ্যের শেষ বিকেল ওর কাছে দুর্দান্ত লাগে। মাঝে মাঝে ক্লান্তি নির্নিমেষে এভাবেই সিক্ত পথের এক কোণে বসে নিবিড়ভাবে অনুভব করত বিকেলটা। তবে ফারহানের সেই বিকেলগুলোতে কাজ করতো এক ধরনের শূন্যতা। মনে হতো কিছু একটা নেই ওর সাথে, ওর মধ্যে কিছু একটার কমতি আছে, যার জন্য এই প্রকৃতি ওকে আপন করে নিচ্ছে না। ফারহান এসব ভাবনা বন্ধ করে গাছে হেলান দেওয়া অবস্থাতেই আফরাকে জিজ্ঞেস করলো, এই অসময়ে বাংলার বাইরে কেন ঘুরছেন এখানে? এমনি ঘুরছিলাম, বাড়িতে মিসেস নাবিলা ছাড়া কেউ নেই তো, তাই ভালো লাগছিল না।
ফারহান কিছু বলল না। আফরা এবার চোখ জোড়া ছোট ছোট করে বলে উঠল, আচ্ছা, আপনি তখন উত্তরগাঁও থেকে কোথাও উদয় হয়ে গিয়েছিলেন বলেন তো? ফারহান এবার কি বলবে ভেবে পেল না, কেননা সবার অগোচরে সে গিয়েছিল নিজাম সাহেবের সাথে দেখা করতে। ইলেকশনের জন্য ওমর খুব ঝামেলা করছে, আর ফারহানের হুট করে উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা কেউই ভালো চোখে দেখছে না। আবার তখন ফারহান এই চক্রান্তের মূল কালপ্রিটের বিপক্ষে থাকার কারণে ওপর মহল থেকে অগোচরে নির্দেশ এসেছে ফারহানকে মেরে ফেলার জন্য। নিজাম সাহেব তাই ওকে সাবধান করে বলে দিয়েছেন কিছু দিনের জন্য এলাকাটি ত্যাগ করতে। ওমরের হাত অনেক দূর পর্যন্ত, তাই ওকে মেরে ফেলতেও দুবার ভাববে না। ফারহান সূক্ষ্ম চালিয়ে এড়িয়ে খানিকটা সন্দিহান হওয়ার ভান করলো আফরার মুখপানে চেয়ে। জিজ্ঞেস করলো, আপনাকে কেন বলবো? আমার লাইফ আমার যেভাবে ইচ্ছা সেভাবে লিড করতে পারি। অ্যাট এনি চান্স আপনি কি আড়ালে আবডালে আমার উপর নজর রাখছেন? ইন্টারেস্টিং। শেষ কথাটি ফারহান বলল রম্য কণ্ঠে, চোখে মুখে চরম কৌতূহলতার ছাপ। আফরা আমতা আমতা করে বলল, আমি আমি কেন আপনার উপর নজর রাখবো? সেটা তো আপনিই জানেন। কেন নজর রাখেন আমার উপর? বলেই ফারহানের ঠোঁটে দুষ্টু হাসি ছড়িয়ে পড়ল। আফরাকে এভাবে উত্ত্যক্ত করে ভালো লাগছে বেশ। ফারহান জানে আফরা ওর প্রতি দুর্বল, আর এর সুযোগটা নিতে ফারহান কখনোই বিলম্ব করে না। আফরা মুখ ফুলিয়ে বলল, এমন কিছুই না। আমি আমি তো এমনিতেই জিজ্ঞেস করেছিলাম। আমায় নিয়ে আপনার একটু বেশিই চিন্তা আফরা। শুনুন, আপনি এখানে আমার জন্য চিন্তা করতে আসেননি, এসেছেন ঘোরাফেরা করতে। আর আপনি সেরকম কিছু না করে আমার পেছনে পড়ে আছেন। উফ, ইউ আর টু মাচ সিলি গার্ল আফরা। আফরার রাগে অপমানে মুখ কালো হয়ে গেল। একই সাথে নিজেকেও অবাধে গালি দিতে মন চাইছে। আগে তো ও এমন ছিল না, তাহলে এখন এমন টিনেজারদের মতো আচরণ করছে কেন ফারহানের সামনে? যতবারই ও চেষ্টা করে নিজেকে রিপ্রেজেন্ট করতে, অমনি সব ধূলিসাৎ হয়ে যায়। মানুষের কাছে এতটা প্রশংসা পেয়ে কী লাভ যদি পছন্দের মানুষটার সামনেই হাসির পাত্র হতে হয়? আফরা এবার রাগে দুঃখে বাংলোর দিকে ফিরে যেতেই ফারহান ওর হাতের কবজি চেপে নিজের কাছে নিয়ে আসলো। মিহি কণ্ঠে বলল, এত রাগ কোথায় রাখেন আপনি? খালি কথা কথায় ভূতের মতো এদিক ওদিক চলে যান। আবারও আফরার এবার ইচ্ছে করছে ছেলেটাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। ফারহান ভ্রু উঁচিয়ে বলল, রাগ হচ্ছে আমার উপর? অনেক। ইচ্ছে করছে আমায় একেবারে চিবিয়ে খেয়ে ফেলতে? হুম। তাহলে তো আপনার রাগ ঠান্ডা করতে হয় দেখছি। তো যাবেন আমার সাথে? কোথায় যাব? গেলে না হয় দেখতে পাবেন। ইটস এ সারপ্রাইজ মিস উইয়ার্ড গার্ল। শেষ কথাটি ফারহান বলল আফরার কানের কাছে ফিসফিসিয়ে, একেবারে হৃদয় বিদীর্ণ কণ্ঠে। আফরার সারা শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল এতে। আকাশ জানান দিয়েছে এখন বিকেলের প্রহর। রোদের হালকা মিষ্টি আলো ফারহানের মুখটা সোনালি রঙে রাঙিয়ে দিয়েছে। কী ঘোরতর সেই দৃষ্টি! আফরার মনে হলো এই লোক নিজের চাহনি দিয়ে একেবারেই মেরে ফেলবে ওকে। মাথার ওপরের গাছ থেকে ঝরে পড়েছে ছোট্ট শিউলি ফুল। আফরা মাথা নাড়ালো। হঠাৎ ফারহান ওকে যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই ও রাজি। শ্রীমঙ্গলের প্রতিটি পথ প্রান্তরে সে নাম লেখাবে ফারহানের সাথে। ফারহান গাড়ি থামালো কালীঘাট রোডে 14 রাইফেলের ব্যাটালিয়নের ক্যান্টিনে। আশেপাশে অনেক মানুষের সমারোহ, বেশিরভাগই পর্যটক বললে চলে। এতে খানিকটা অবাক হলো আফরা, কেননা ফারহান সচরাচর পর্যটক স্থান যেখানে মানুষদের আকর্ষণ বেশি সেখানে নিয়ে যায় না। ফারহান এমন জায়গাগুলোতেই নিয়ে যায় যেখানে মানুষের সমাগম কিছুটা কম হলেও সুন্দর মোহনীয় পরিবেশে প্রকৃতিকে এক অন্যভাবে উপভোগ করা যায়। আফরা গাড়ি থেকে নেমে পরখ করে নিল আশপাশ। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর নেমে গিয়েছে আঁধার, তবুও আলোর সমারোহ কালীঘাট রোডটি অনন্য লাগছে দেখতে। আফরা এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ফারহানের দিকে, বলল, এখানে আমায় কেন নিয়ে এসেছেন ফারহান? ওই যে তখন বললাম না, আপনার মুড ভালো করার জন্য নিয়ে এসেছি। ফারহানের নিষ্প্রভ কণ্ঠ। মনে মনে চরম বিরক্ত হলো আফরা। একে তো ফারহান পুরোটা পথে কোনো কথা বলেনি, আর আফরা এই প্রশ্নটা করার পর বরাবর একই উত্তর দিয়ে যাচ্ছে। আফরা এবার কৌতূহল নিয়ে অন্যত্র তাকালো।
এই লোকের সাথে কথা যত কম বলা যায় ততই ভালো, নাহলে তেরা তেরা উত্তর দিয়ে মাথা বিগড়িয়ে ফেলবে। ফারহানের পিছু পিছু আফরা একটি চায়ের দোকানের সামনে এলো। নাম নীলকণ্ঠ টি কেবিন। শ্রীমঙ্গলের অন্য 4-5টা চায়ের দোকানের মতো এটি না, বেশ সুন্দর আর পরিপাটি করে সাজানো এই দোকানটি। ফারহান এক কোণে বসে পড়ল এবার, সেই সাথে আফরাও। আফরা এবার জিজ্ঞেস করলো, আমরা কি এখানে চা খেতে এসেছি? হ্যাঁ। আপনার তো জানার কথা যে আমি চা তেমন একটা খাই না। ফারহান মিহি হেসে হাতের মোবাইলটা আর হাত ঘড়িটা খুলে সামনের টেবিলে রেখে দিল। আজ আবহাওয়াটা ঠান্ডা, তাই ফারহানের শীতল রূপে বেশ আকর্ষণীয় লাগছে। ঠোঁটে এক ধরনের চাপা হাসি। ফারহান একটু টেবিলে ঝুঁকে আফরার চোখে মনোনিবেশ করলো, বলে উঠল, চায়ের দেশে এসেছেন আর চা খাবেন না তা কি সম্ভব? আর আপনার মুড ভালো করার জন্য এই খ্যাতনামা নীলকণ্ঠ টি কেবিন এর 7 রঙের চা হলো বেস্ট। আপনার তো এমনিতেও আকাশের মতো মুড, এই ভালো থাকেন তো এই জ্বলন্ত আগ্নেয়গিরির মতো পারলে আমায় ঝলসে ফেলেন। এখন চা কি খাবেন নাকি ওই ব্রয়লার আমেরিকানদের মতো কফি কফি করে বেড়াবেন? আফরার মুখে কিঞ্চিত রাগের আভাস। অপমানে থমথম করছে ওর মুখশ্রী। ফারহান কি সিরিয়াসলি ওর রাগ ভাঙানোর উদ্দেশ্যে এখানে এসেছে, নাকি রাগের মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে এনেছে? আফরা এবার দাঁতে দাঁত চেপে বলে উঠল, ফাইন, তো ভালো করুন আমার মুড, ফটাফট চা আনতে বলুন। ফারহান মিহি কণ্ঠে গুড গার্ল সম্বোধন করলো আফরাকে। তারপর একজনকে নিয়ে আসতে বলল 2 কাপ সেই বিখ্যাত 7 রঙের চা। আফরা এবার কটাক্ষ গলায় বলল, যদি চা খেয়ে আমার মাথা ঠান্ডা না হয়, আপনার মাথা খেয়ে ফেলবো আমি, কিন্তু রিমেম্বার দ্যাট। দেখা যাবে। অল্প সময়ের ব্যবধানে হাফ প্যান্ট আর টি শার্ট পরা এক কিশোর ট্রেতে করে নিয়ে এলো চা। আফরা সেদিকে ধ্যান না দিয়ে মোবাইল স্ক্রল করছিল, কিন্তু যেই না চায়ের গ্লাসটির দিকে তাকালো অমনি স্তব্ধ হলো সে। চা বলতে আফরা যেমনটা ধারণা করেছিল এর রূপ আর রং একেবারেই ভিন্ন। অবাক প্রসন্ন গলায় সে ফারহানের উদ্দেশ্যে বলল, এটা কি? আপনার বিক্ষিপ্ত মন ভালো করার ঔষধ। ফারহানের টনক নাড়ানো কণ্ঠে আর চায়ের দিকে তাকিয়ে আফরা যেন বাকরুদ্ধ হয়ে গেল। একটা নর্মাল গ্লাসে চায়ের পরপর 7টা লেয়ার আছে, যেটার কালার আর টেস্ট দুটোই ভিন্ন। আফরা সেটা গুনেও দেখলো ভালো করে। ফারহান আফরার এক্সপ্রেশন দেখে চা বোঝার বুঝে নিয়েছে, তাই বসার চেয়ারে আর একটু আরাম করে নিজের শরীর এলিয়ে দিল। বলল, ফার্স্ট ইমপ্রেশন ক্যান বি দ্য লাস্ট ইমপ্রেশন। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার ভালো লেগেছে, তাই এইভাবে চোখ দিয়ে না খেয়ে টেস্ট করে দেখুন কেমন লাগে এটা। আফরার কথা অনুযায়ী করলো তাই। 7টা লেয়ারের একটার টেস্টও অন্যটার সাথে মিল নেই। শুরুতে একটু তেতো লাগলেও পরে জিনিসটা ভালো লাগলো আফরার। প্রসন্ন হয়ে বলে উঠল, ইমপ্রেসিভ। বাহিরের পথ ধরে আনাগোনা চলছে হাজারো যানবাহনের। অদূরেই একটা ছোট্ট মার্কেট আছে, যেখানে বার্মিজ আর ইন্ডিয়ান নানা ধরনের তৈজসপত্র পাওয়া যায়। ফলে মানুষের শোরগোল কম নয়। আফরার কেন যেন ভালো লাগলো এসব। শ্রীমঙ্গলে এসেছে আজ অনেক দিন তো হলো, কিন্তু এখানে মানুষ একেবারেই কম। আর আফরা এত জনমানবহীন জায়গায় বসবাস করে অভ্যস্ত না কখনোই। আফরার হঠাৎ মনে পড়তে লাগলো আমেরিকাতে থাকাকালীন দিনগুলোর কথা। রাতে এই সময় প্রায়ই সে পার্ট টাইম জব শেষ করে বেরিয়ে পড়তো ওয়াশিংটন ডিসির ব্যস্ততম সড়কগুলো বিচরণ করতে। আফরা ছিল বাউন্ডুল্লে ধরনের মেয়ে। ঘরে থাকাটা বরাবরই ওর কাছে অপ্রিয় ছিল, তাই সুযোগ পেলেই হাইওয়ে ধরে লং ড্রাইভ, ক্যাম্পিং, বনফায়ার, নাইট আউট এগুলোতে এতটাই বুঁদ হয়ে গিয়েছিল যে মনে হতো এটাই ওর প্রকৃত আনন্দ। এতেই বুঝি মানুষের সুখ নিহিত থাকে। এই ভালোবাসা, কেয়ার, অনুভূতি এগুলো মোহ ছাড়া আর কিছুই না। আর আজ এই আফরা নিজেকে কল্পনা করলেই অবাকের ওপর অবাক হয়। এই বাংলাদেশের মানুষ, এই শ্রাবণ মাস, এই চা বাগান, এই সবুজ গালিচার মনোরম দৃশ্য ওর চিন্তাধারায় পরিবর্তন করে দিয়েছে। আর মনের এক বিশাল অংশ দখল করে রেখেছে সামনে বসায় মোহনীয় মানুষটি। কাল সকালে টাঙ্গুয়ার হাওর যাওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে রওশিন, ইলা আর মারুফ। উদ্দেশ্য মারুফের বার্থডে সেখানে সেলিব্রেট করা।
প্রথমে ইলা আর মারুফ নাখুশ ছিল ওখানে যাওয়ার ব্যাপারে, যেহেতু রওশিন সবেমাত্রই জ্বর সারিয়ে উঠেছে। কিন্তু রওশিন কিছুতেই চাচ্ছে না যে ওর জন্য কেউ কোনো সিদ্ধান্ত বদলে ফেলুক। অগত্যায় রাজি হলো মারুফ আর ইলা। তাছাড়া টাঙ্গুয়ার হাওড়ে যেহেতু ওদের সাথে আফরা, ফারহান আর ফাহিমও যাচ্ছে, তাই আনন্দটা নেহাত কম নয়। ওদের পরিকল্পনা প্রথমে ছিল সকালে ঘাটে গিয়ে একটা ট্রলার সারাদিনের জন্য ভাড়া করবে, কিন্তু ফাহিমের পরামর্শ সাপেক্ষে ওরা সবাই এক রাত সেখানে আড্ডা দেবে বললে ধাতস্থ করলো। ইলা আর মারুফের মনে এতে তুমুল আনন্দ, সেই সাথে খুশির জোয়ার। তবে রৌশিন ওপর দিয়ে হাসির আবরণ দিয়ে রেখেছে শুধু। ওর ভেতরটা একটু উকি মারলেই দেখা যাবে ভেতরে ভেতরে দুঃখে কষ্টে ছাড়খাড় হয়ে যাচ্ছে মেয়েটি। ফাহিমের সেই কথাগুলো ভেঙে দিয়েছিল ওকে। ফাহিমেরই বা কী দোষ? সে কি কখনো বলেছে যে সেই রৌশিনকে ভালোবাসে? ওর মনে আফরার জন্য অনুভূতি আছে, সেটাই অনেক। অ্যাটলিস্ট রওশিন নিজের ভালোবাসার মানুষটিকে না পেলেও সে কাম্য করে ফাহিমের খুশিটা। নিবিড় রাতের আকাশে দৃশ্যমান লক্ষ লক্ষ তারা, একফালি চাঁদের আলো খেলার আবরণে এখানকার প্রতিটি রাস্তা মায়াবী মনে হচ্ছে আফরার কাছে। গাড়ি ড্রাইভ করছে ফারহান, ওর সুগভীর নয়নের দৃষ্টি সামনের পিচ ঢালাই পথের দিকে। হেডলাইটের আলোতে সামনের আধার আংশিক কেটে গেলেও পুরোপুরিভাবে কেটে যায়নি। কিছুক্ষণ আগেই রামনগরে পেপারের দোকানটার সামনে ফাহিমের সাথে দেখা হলো ওদের। অবশ্য ফাহিমই কল দিয়ে ওদের আসতে বলেছে। ফাহিমের হাতে ছিল বিশাল দুটি ব্যাগ, ঘামে ভিজে ছিল ওর প্রশস্ত কপাল, ঠোঁট দুটো ক্লান্তির দরুন কাঁপছে তিত্তির করে। ফারহান জিজ্ঞেস করলো, হাতে এসব কি ফাহিম? কালকে হাওড় যাচ্ছি না, ওসবের জন্য কিছু জিনিস কিনলাম। খালি হাতে গেলে ইলা গলা টিপে মেরে ফেলতো আমায়। আফরাকে দেখা মাত্রই অবাক হলো ফাহিম, জিজ্ঞেস করলো, আফরা, আপনি এখানে যে? আফরা কিছু বলতে যাবে তার আগেই ফারহান বলে উঠল, আমি নিয়ে এসেছি ওকে। কেন, কোনো সমস্যা ফাহিম? ফারহানের নিদারুণ কণ্ঠ। সচরাচর ও এমনভাবে কখনোই ফাহিমের সাথে কথা বলে না। মিসেস নাবিলা বা মিস্টার ইফাজের সাথে ফারহানের যেমনই সম্পর্ক হোক না কেন, ফাহিমের সাথে ওর বন্ডিং প্রচণ্ড ভালো। তবে এই প্রথম একটি বিশেষ কারণে ও এড়িয়ে যাচ্ছে ফাহিমকে। কারণটির নাম আফরা। ফারহান জানে না ফাহিমের সাথে আফরাকে দেখলে ওর মনে এত অস্থিরতা বিরাজ করে কেন। তবে যেই দিন থেকে ফারহান জানতে পেরেছে যে ফাহিম পছন্দ করে আফরাকে, তখন থেকেই ও যেন প্রচণ্ড বিচলিত মনে করে নিজেকে। মনে কাজ করে তুমুল উত্তেজনা। এই উত্তেজনা যে আফরাকে নিয়েই, এই নিয়ে ওর মনে কোনো সন্দেহ নেই। ফারহানের এমন কথায় ফাহিম তেমন কোনো প্রত্যুত্তর দিল না মনে মনে। তবে এমন কাজে অবাক হলো বেশ। ফাহিমের কাজ আছে, মিস্টার ইফাজ বলেছেন হসপিটালের ডিউটি সম্পন্ন করে একটু বাজারের দোকান থেকে ভাড়া তুলে আনতে। তাই ব্যাগগুলো ফারহানের গাড়ির ডিকিতে তুলেই সে অন্য রাস্তায় পা বাড়ালো। তারপর আফরা আর ফারহান উদ্যত হলো নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। কালীঘাট রোড থেকে নেলসন টি এস্টেটে যাওয়ার পথে আর একটা টি এস্টেট পড়ে, নাম নূরজাহান টি এস্টেট। সিলেট বিভাগের অন্তর্গত এই নূরজাহান টি এস্টেট এখানকার সবচেয়ে বড় টি এস্টেটগুলোর মধ্যে একটি। আসলে এটার পরিধি বিশাল, যা রাতের আধারে বাহির থেকে দেখলেই ভালো মতো বোঝা যাচ্ছে। আফরা এবার ঘাড় বাঁকিয়ে ফারহানের দিকে তাকালো। ফারহান বলল, কিছু বলবেন? আফরা দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে আওড়িয়ে নেয় একটু শান্তি মতো এই ছেলেটার রূপও উপভোগ করতে পারবে না। কথাটি অন্যদিকে ঘোরানোর জন্য সে বলল, আপনি কি কাল সত্যি যাচ্ছেন আমাদের সাথে হাওড়ে? যাওয়ার তো ইচ্ছে ছিল না। তাহলে এখন যাওয়ার ইচ্ছে হলো কেন? ফারহান ড্রাইভ করতে করতেই একবার মাথা ঘুরিয়ে দেখে নিল আফরাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার জন্য? ফারহান হয়তো কল্পনাও করতে পারবে না যে ওর এই কথাটি কত গভীর প্রভাব ফেলেছে আফরার মনে। আফরা হতভম্ব, নিষ্প্রভ, কেননা ও কল্পনা করতে পারেনি এমন উত্তর ফারহান দেবে। আফরার চোখের পলক ফেলা যেন বন্ধ হয়ে গিয়েছে এমন হৃদয়ঘাতী কথায়। নিশি রাতে বহমান ফুরফুরে বাতাস, অদূরে লম্বা ডানা মেলা গাছগুলো ঝাঁপটিয়ে চলেছে নিজের ডালপালা। ফারহান নামক এই পুরুষটি আফরার কাছে এই ডানা ঝাপটানো গাছগুলোর মতোই মনে হচ্ছে এখন। আফরা বিড়বিড়িয়ে বলে উঠল, আপনার পাগলামোগুলো এখন দৃশ্যমান আমার কাছে ফারহান। খুব শীঘ্রই আমার জন্য
আপনার এই পাগলামো আমার নিজের কাছেও প্রকাশ পাবে। আমি জানি না কেন আপনি আমার নিজে থেকে দূরে সরিয়ে রাখছেন, তবুও আমি জানি এটা আপনি বেশি দিন পারবেন না, কারণ প্রেম কখনোই লুকিয়ে রাখা যায় না। আর আমি তো আপনার দুর্বলতা, সেটা তো লুকিয়ে রাখা অসম্ভব। আজ ভোরে পাখির কলকাতানো সংকেত দিচ্ছে এই তো সময় ঘনিয়ে এসেছে টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার। পিটপিট করে চোখ খুলল আফরা। মুখের ওপর পূব দিকের বারান্দা ভেদ করে আছড়ে পড়ছে রোদ্দুর। সকালবেলা সীমান্তবর্তী এই পূর্ব দিকটা অনন্য সুন্দর মনে হয় আফরার কাছে। রোদ্দুরের আনাগোনা দেখলে মনে হয় যে সূর্য বুঝি বাংলাদেশে ওপারে থাকা ভারতের মেঘালয়ের পাহাড়গুলোর সাথে রৌদ্রময়ী লুকোচুরি খেলছে। এসব কিছু দেখেই আফরার মন প্রসন্ন হয়ে গেল। টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার ডেট পিছিয়ে গিয়েছে বিশেষ কারণে, আর এর মধ্যে হয়ে গেছে অনেক কিছু। অনেক দিন পরও একটা শান্তির ঘুম দিয়েছিল। ফারহানের সাথে কাটানো সময়গুলো খুবই সাধারণ প্রেক্ষাপটের ভিত্তিতে মনে হলেও ওর কাছে এগুলো অনেক বিশেষ স্মৃতি। আফরা হন্তদন্তভাবে উঠে ফ্রেশ হয়ে নিল। ইলার রুমে গিয়ে দেখলো ইলাও ঝড়ের গতিতে রেডি হচ্ছে। মেয়েটা বরাবরই লেট লতিফ, কোনো কাজ সময় মতো করা একেবারে অসম্ভব ওর জন্য। ইতিমধ্যে ফাহিম আর মারুফ থেকে বেশ কয়েকটা ঝাড়িও খেয়ে ফেলেছে। আফরা তপ্ত শ্বাস ফেলে ইলার উদ্দেশ্যে বলল, তুমি জানো যে লেট করলে ফাহিম তোমায় বকবে, তাহলে এত লেট কেন করলে? আর আপু বইলো না, ঘুমটা কাটাতেই পারছিলাম না। আর কতক্ষণ লাগবে তোমার? ফাহিম ডাকছে তো। এই তো হয়ে গেছে, তুমি নিচে যাও ওদের কাছে, আমি আসছি। আফরা তারপর নিচে ড্রয়িং রুমে পা বাড়ালো। আজ আফরা একটা বেগুনি রঙের সালোয়ার কামিজ পরেছে। এই জামাটি আফরা নিয়েছে ইলার কাছ থেকে। আফরা সালোয়ার কামিজে অভ্যস্ত না, ওর মনেও পড়ে না ও লাস্ট সালোয়ার কামিজ কবে পরেছিল। তবে এই বেগুনি রঙটা ওর ফর্সা গায়ে মারাত্মকভাবে ফুটে উঠেছে। সিঁড়ি বেয়ে আফরা নামার সময়ে ওর চোখাচোখি হলো ফাহিমের সাথে। ফাহিম কিছুক্ষণ আফরার এই রূপে বিমূঢ় হয়েছিল, তবে আফরা চোখ সরিয়ে ফেলল ফাহিম থেকে। সেদিন রাতে মিসেস নাবিলা আর মিস্টার ইফাজের কথার সাপেক্ষে ফাহিমকে এড়িয়ে যাওয়াটাই ওর জন্য ভালো। আসলে সেদিন রাতে ফারহানের সাথে বাড়িতে ফেরার পর রাতে মিসেস নাবিলা আর মিস্টার ইফাজ এসেছিল আফরার কাছে। আফরা তখন খাওয়া দাওয়ার পর্ব ছুটিয়ে আনমনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিল। তখন ওনাদের একসঙ্গে নিজের ঘরে দেখে খানিকটা বিস্মিত হয় আফরা। তবুও সেটা আফরা প্রকাশ করলো না। ভদ্রতার খাতিরে বলল, দাঁড়িয়ে আছেন কেন আঙ্কেল আন্টি? বসুন না। মিস্টার ইফাজ আর মিসেস নাবিলা বসে পড়ল খাটের এক প্রান্তে। মিস্টার ইফাজের মধ্যে খানিকটা জড়তা কাজ করছে দেখে আফরা ভ্রু কুচকাল। বলল, এত অকওয়ার্ড ফিল করছেন কেন আঙ্কেল? কিছু বলতে চান? বলে ফেলুন, আমি শুনছি। আসলে মিস্টার ইফাজ এতটুকু বলে থেমে গেলেন। আফরা আবারও বলল, আসলে কি আঙ্কেল? চরম বিরক্ত হচ্ছেন মিসেস নাবিলা নিজের স্বামীর এমন গর্ধব টাইপ ব্যবহারে। এমন জরুরি কথা যদি এভাবে ছন্নছাড়া হয়ে বলতে থাকে তাহলে কেই বা গুরুত্ব দেবে ওনার কথায়। মিসেস নাবিলা ভাবলেন, না, এমন গুরুত্বপূর্ণ কথা স্বামীর আশায় রেখে দিলে চলবে না, ওনাকে নিজেই কথাটি এগোনোর ব্যবস্থা করতে হবে। বলেই মিসেস নাবিলা এবার আফরাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার সাথে কথা হয়েছে তোমার আফরা? কথা তো আমার ড্যাডের সাথে প্রতিদিনই হচ্ছে, কিন্তু কেন আন্টি? মিসেস নাবিলা এবার ভনিতা না করে বলে ফেললেন, আসলে আফরা, আমি তোমায় শুরু থেকেই অনেক পছন্দ করেছিলাম আমার ছেলে ফাহিমের জন্য। আর এখন আমরা আর তোমার ফ্যামিলি এ বিষয়ে এগিয়ে যেতে চাইছি আর কি। আমরা তোমার মতামত জানতে চাই। তুমি এর আগেও বলেছিলে যে ফাহিমকে তোমার পছন্দ, তো এখন এ ব্যাপারে তোমার কি মতামত আফরা? আফরা স্তব্ধ হয়েছিল কিছুক্ষণ। গলার স্বর ক্রমশ আটকে এসেছে। নিষ্পলকভাবে সে তাকিয়ে রইল মিসেস নাবিলার দিকে। আর যাই হোক, বিয়ে নিয়ে ওর মস্তিষ্ক বরাবরই শূন্যের কোঠায় চলে যায়। আরও ভাবতেও পারেনি যে মিসেস নাবিলা এইভাবে আফরাকে ফাহিমের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে বসবে। আফরার সন্দেহ হয়েছিল, শুরুতেই কিছুটা সন্দেহ হয়েছিল যখন ওর ড্যাড এমনকি মিসেস নাবিলা ও ফাহিম সম্পর্কে ওকে এমন ধরনের প্রশ্ন করেছিল। তবে আফরা স্বভাবতই প্রত্যুত্তর দিল সবাইকে। এর মুখ্য কারণ একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে ফাহিমকে ওর ভালো লাগে, দ্যাটস ইট। এর বেশি ও ফাহিমকে এক বিন্দু কল্পনাও করতে পারেনি। আর কল্পনা করবেই বা কীভাবে?
যেখানে ওর মন মস্তিষ্ক জুড়ে ফাহিমেরই আপন চাচাতো ভাই ফারহান বাসা বেঁধেছিল। তবে ফারহানকে নিয়েও কখনো বিয়ের মতো সম্পর্ক করার ব্যাপারটা নিয়ে ভাবেনি। সেখানে মিসেস নাবিলার এতটা এগিয়ে যাওয়া রীতিমতো চুপসে দিয়েছে ওকে। আফরা জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভেজালো। ওর স্নায়ু ক্রমশ উত্তল হয়ে পড়েছে। কথাটা জিভের আগায় এসে পড়লেও সাজিয়ে বলতে পারবে কিনা ঘোরতর সন্দেহ। আফরা তপ্ত শ্বাস ছাড়ল। মিসেস নাবিলার উদ্দেশ্যে বলে উঠল, আমি আমি এ ব্যাপারে ফাহিমের সাথে একান্তে কথা বলতে চাচ্ছি আন্টি। মিসেস নাবিলা আর মিস্টার ইফাজ আর কথা বাড়ালেন না। প্রস্থান করলেন আফরার পরিপাটি ঘরটি। আফরার শরীর উত্তেজনায় আর রাগে রীতিমতো রি করছে। এখানে আসার পর এই প্রথম নিজ থেকে কল দিল মাকে। আফরা কোনো মতে নিজের রাগ চেপে রেখেছে। ওর মম কল রিসিভ করা মাত্রই আফরা কাট গলায় বলে উঠল, Where are you, Mom? I wanna talk with you. It's urgent. বলতে পারো, আমি পুরো ফ্রি। মিসেস নাবিলার সাথে কি কথা হয়েছে তোমার আর ড্যাডের? ও, উনি তো তোমার বলেছে সব কথা। আফরার মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। চিৎকার করে বলে উঠল, How dare you, Mom? Without my permission তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করছো। যেদিকে আমি আমার বিয়ে নিয়ে ভাবিনি, তুমি ভাবার কে হও? আমার বিয়ে নিয়ে দাও। মুখ সামলে কথা বলো আফরা, বেয়াদবি একটা সীমা আছে। বুলশিট, স্টপ করো প্লিজ। আর তুমি ভাবলে কি করে তুমি বললেই আমি বিয়েতে রাজি হয়ে যাব? আমার ফ্রিডম আমি নিজে হাতে কেড়ে নিব? ফাহিম ছেলে হিসেবে অনেক ভালো, তাই বলে বিয়ে? নেভার এভার। আমেরিকায় থাকাকালীন কতগুলো রিলেশন করেছি আমি। তখনকার টাইমে যদি এরিকের মতো একজনকে রিজেক্ট করতে পারি তবে ফাহিম ক্ষতি কি? ফাহিম আর এরিক এক না আর অ্যাফি? থমথমে গলায় বললেন মিসেস নীলু। আফরা তার ছেলের হাসি হেসে বলল, এক হবে কেন? এরিক ছেলে হলে ফাহিমকে মেয়ে যে এক হবে না? মিসেস নীলু কোনো মতে নিজের রাগ সংযত করে রেখেছে। মেয়েটার মধ্যে একটু পরিমাণেও ভদ্রতার ছিটে ফোটাও নেই। অন্যের সাথে ভদ্রতার সহিত থাকলেও নিজের মমের সাথে আফরার আচরণ একেবারেই স্বাভাবিক না। তবে আফরার কাছে এবার স্পষ্ট হতে শুরু করলো সব কিছু। কেন ওর মা ওকে বাংলাদেশে পাঠিয়েছে, কেন মিসেস নাবিলা এতদিন ওকে জোর করেছে ফাহিমের সাথে একান্ত সময় কাটানোর জন্য। এর মানে এসব কি পূর্ব পরিকল্পিত ছিল? আফরা কানে মোবাইল রেখেই ধপ করে খাটে বসে পড়ল। ওর কাছে স্পষ্ট হওয়া শুরু করেছে ফাহিমের প্রথম দিনের ব্যবহার, অগোচরে স্মিত হাসি, ওর এত যত্ন করা, ফারহানের কারণে আফরার মনক্ষুণ্ণ হলে হাসানোর চেষ্টা করা। তার মানে ফাহিম প্রথম থেকেই আফরাকে পছন্দ করত, যা বিন্দু মাত্র টের পায়নি সে। আর পাবেই বা কীভাবে, যেখানে ওর জীবন ফারহান নামক এক মায়া জালে আবদ্ধ হয়েছিল। ফারহানের সাথে ওর সূত্রপাত হয় তিক্ত ঘটনাসমূহ নিয়ে। ওদের সূচনা হয়েছিল খুবই অন্যরকম। ফারহানের ওভার অ্যাটিটিউড, দাম্ভিকতা এসব বিরক্তিকর চরম সীমান্তে নিয়ে যেত আফরাকে। আর এই বিরক্তিটাই আস্তে আস্তে হৃদয় গভীরত্ব লাভ করে এতটাই ছড়িয়ে পড়ে এখন মন মস্তিষ্কে কেবলমাত্রই ফারহানের বসবাস, যার দরুন ফাহিমকে নিয়ে ভাবার চিন্তাও করেনিও। তবে আফরা চুপ রইল, বিন্দু মাত্র অপর প্রান্তে থাকা মাকে বুঝতে দিল না এই কথাগুলো। তারপর পট করে কল কেটেই বিছানায় শরীর এলিয়ে দিল। ওর নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বুক ওঠানামা করছে বারবার, দৃষ্টি নিবদ্ধ ঘূর্ণায়মান সিলিংয়ের ফ্যানটির দিকে। এই বিয়ে থামানো ওর কাছে ব্যাপার না, তবে বড় ব্যাপার হলো ফারহান কেউ যদি জানতে পারে যে ও ফাহিমকে না ফারহানকে পছন্দ করে, এমন একজন মানুষ যার জীবনের কোনো নিশ্চয়তা নেই, এসব কিছু কিভাবে সামলাবে আফরা? ঘটনাটির পরের দিনই আফরা সরাসরি কথা বলল ফাহিমের সাথে। ফাহিম সেদিকে ছিল ওর উত্তরের অগাধ অপেক্ষায়। একজন পাষাণ শ্রেণীর মানুষের মতো আফরা সরাসরি প্রত্যাখ্যান করল ফাহিমকে, যেমনটা এরিককে করেছিল। পার্থক্য শুধু একটাই, এরিক যেখানে ইমোশনাল হয়ে গিয়েছিল, ফাহিমের মুখে তখনও ছিল প্রাণবন্ত একটা হাসি। আফরা তবে ঠিকই ওর মনের চাপা কষ্টটা দেখতে পেলেও রইল নির্বিকার। নিজের ওপর বড্ড রাগও হলো আফরার যে এতদিন সে কেন ফাহিমের মনস্তাত্ত্বিক ব্যাপারটি বুঝতে পারেনি। সবচেয়ে অবাক করা আরও একটি বিষয় হলো যে এই ব্যাপারে ফারহানের একেবারেই ধারণা নেই।
মিসেস নাবিলা চাননি যে ফারহান এ ব্যাপারে ওদের মধ্যে বাধা হয়ে দাঁড়াক, চাইনি আফরাও। কেননা ফারহান যদি একবার জানতে পারে যে আফরা আর ফারহানেরই নিজের আপন চাচাতো ভাই ফাহিমের ব্যাপারটি বিয়ে পর্যন্ত এগিয়ে গিয়েছিল, তবে ফারহান আর যাই হোক আফরার কাছাকাছি কখনোই আসার চেষ্টা করবে না। পেরিয়ে গেল 48 ঘন্টা, কিন্তু আফরা আর ফাহিমের সাথে এ ব্যাপারে কোনো কথা বলেনি। তবে ফাহিমের মনে খচখচানি ছিল যে ঠিক কোন কারণে আফরার অমত হয়েছিল এই বিয়েতে। ও তো চাইলেই সময় নিতে পারতো, কিন্তু সরাসরি নাকচ করাটাই বেশ ভাবিয়ে তুলেছে ফাহিমকে। তবে সে আফরাকে জিজ্ঞেস করলো না এ ব্যাপারে।